হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকে ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিকগুলো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের পর্বত, উপত্যকা এবং বনজ সম্পদ। তো চলুন দেখে আসি এরপর যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে, ধরুন লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি, কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে, কোন অঞ্চল বেশি খরাপ্রবণ, তারপর সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায় পড়েছে এবং সুন্দরবনের বাঘ গণনায় কি ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়। তার মানে এখান থেকে কিন্তু প্রত্যেক বছরে একটা বা দুটো করে প্রশ্ন এসেছে, মানে এই টপিকগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। চলুন এবার আমরা দেখে আসি বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। বাংলাদেশ একটা দেশ হলো এর বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতিগতভাবে এর গঠনটা বিভিন্ন, তাই এর উপর ভিত্তি করে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেগুলা? এক, টারশিয়ারি যুগের পাহাড়, যেটা বাংলাদেশের 12% জুড়ে রয়েছে। অন্যদিকে আরেকটা রয়েছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, যেটা বাংলাদেশের মোট আয়তনের 8%, এবং সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, যেটা সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে। মানে বাংলাদেশের মোট আয়তনের প্রায় 80%ই হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এরপর চলুন দেখি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কি কি এবং এটা কোন কোন অঞ্চলে রয়েছে। টারশিয়ারি যুগের যে পাহাড় রয়েছে সেই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ মূলত দক্ষিণ পূর্ব দিকে, মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম কালো করে বোল্ড করে যেটা দেওয়া আছে সেই অংশটুকু, এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, অর্থাৎ সিলেট অঞ্চলের দিকে আপনারা আরেকটু ছোট ছোট খাপছাড়া খাপছাড়া একটু কালো কালো অংশ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টারশিয়ারি পাহাড়ের অংশ। তো এর মধ্যে কি কি পাহাড় রয়েছে? এর মধ্যে যেমন হিমালয় পর্বত, আসামের লুসাই পাহাড়, মিয়ানমারের আরাকান পাহাড়, এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। এই যে আপনারা আগে যে ছবিটা দেখেছেন সেটা একটু ঝাপসা, কিন্তু এই ছবিটাতে আশা করছি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার বিল থেকে শুরু করে সমভূমি, পাদদেশীয় সমভূমি, প্লাবনভূমি সবকিছুই কিন্তু এখানে একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন, সাথে আপনাদের যে ম্যাপ আছে সেই জায়গাটা থেকে একটু বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এরপর চলুন আমরা দেখে আসি টারশিয়ারি যুগের পাহাড় সমূহের শ্রেণী বিভাগ। টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, অন্যটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, যেটা অলরেডি আপনারা মানচিত্রে দেখে ফেলেছেন। তো তারপরে আপনারা আরেকবার দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। এই টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে তার মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহে কোন কোন জেলা অন্তর্ভুক্ত রয়েছে? এখানে অন্তর্ভুক্ত রয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলে। এই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। তো দক্ষিণ পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কয়েকটা উল্লেখযোগ্য পাহাড়ের নাম যদি বলতে হয়, পাশে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে মিলিয়ে মিলিয়ে আপনারা নামগুলো দেখুন। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি তাজিংডং, অর্থাৎ বিজয়ের একটা পতাকাও দেখা যাচ্ছে সেখানে। এরপর আছে কেওক্রাডং ট্রেকিং, সাক্কাহাপং এবং পাহাড়ের রানী চিম্বুক। তো এদের মধ্যে আমরা জানি যে তাজিংডং যেটা বিজয় সেটা হচ্ছে সরকারি হিসেবে সর্বোচ্চ পাহাড়, এবং সাকাহাপং বা মোদকটং এটা হচ্ছে বেসরকারি হিসেবে সর্বোচ্চ। তাজিংডং সম্পর্কে যদি কিছু তথ্য আমরা জানি সেগুলো কি কি? এটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত এবং এটা পূর্বে অবস্থিত। এটার অবস্থান হচ্ছে বান্দরবানের রুমাতে এবং এর অর্থ হচ্ছে গহীন অরণ্যের পাহাড়। এখানে দুইটা উৎস থেকে দুই ধরনের উচ্চতা আমরা পেয়ে থাকি, তো আমাদেরকে দুটোই জানতে হবে। এরপর আমরা দেখি পাহাড়ের রানী চিম্বুকের সম্পর্কে আমরা কি কি জানতে পারি। এই চিম্বুক পাহাড়টা অবস্থান করছে বান্দরবানে, যেখানে প্রধানত বসবাস করে মারমা উপজাতি, এবং এটা বাংলার দার্জিলিং নামে পরিচিত। তাই আমরা আসল দার্জিলিং এ যেতে পারি আর না পারি, বাংলাদেশের দার্জিলিং এ তো যেতেই পারি। তারপর চলেন দেখি উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ কি কি রয়েছে। তো এটা অবস্থান করছে উপরের দিকে, অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের উপরের অংশে এটার অবস্থান। এক্ষেত্রে ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট আর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাঞ্চল। এর গড় উচ্চতা 244 মিটারের বেশি হয় না সাধারণত, এবং এটা স্থানীয়ভাবে পরিচিত টিলা নামে। তো এখানেরও কিছু উল্লেখযোগ্য পাহাড় রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গারো খাসিয়া পাহাড়। এরপর চলুন আমরা দেখি গারো পাহাড়ের উচ্চতা কত। গারো পাহাড়ের উচ্চতা হচ্ছে 610 মিটার বা 4652 ফুট, এবং এর আয়তন হচ্ছে 8000 বর্গ কিলোমিটার। এই গারো পাহাড়ে মূলত বাস করে গারো প্রজাতির লোকজন, এবং এর উচ্চতম শৃঙ্গ যেটা সেটা নকরেক নামে পরিচিত।
আর আমরা তো জানি যে গারো পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এরপর আমরা চলে যাব প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি সম্পর্কে জানতে। তো এক্ষেত্রে কোন কোন অঞ্চল অবস্থান করছে? এক্ষেত্রে উত্তর পূর্বাংশের যে বরেন্দ্র ভূমি রয়েছে সেটা, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় হচ্ছে এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সোপানগুলোর অন্তর্ভুক্ত সব জায়গার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মাটি লাল ও ধূসর বর্ণের হয়ে থাকে এবং এটার সময়কাল ধরা হয়ে থাকে আনুমানিক 25,000 বছর পূর্বে। প্রথমে আমরা দেখে নিয়েছি যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বা চত্বরভূমিতে কোন কোন অংশ রয়েছে। তো এগুলাকেই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে পড়েছে রাজশাহী ও রংপুরের বরেন্দ্রভূমি, এক্ষেত্রে অবস্থান করছে রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর। দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুরের ভাওয়ালের গড়, এটার অবস্থানও কিন্তু ময়মনসিংহতেই। এরপর রয়েছে কুমিল্লা লালমাই পাহাড়, এটি অবস্থান করছে কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দূরে। এর পরবর্তীতে আমরা চলে যাব ভূপ্রকৃতি অনুযায়ী 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটাতে, সেটা হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমি মনে আছে তো, এটা হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের 80% এলাকা জুড়ে হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি দ্বারা বিস্তৃত। তো এই অঞ্চলের আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। সাম্প্রতিককালে প্লাবন সমভূমিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ভূমিগুলো খুব উর্বর হয়ে থাকে। যেহেতু এই ধরনের সমভূমি প্রায় 80% এলাকা জুড়ে অবস্থিত, তাই বাংলাদেশের মাটিকে অত্যন্ত উর্বর বলা হয়ে থাকে। এই ধরনের সমভূমিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে উপকূলীয় সমভূমি এবং অন্যটা হচ্ছে স্রোতজ সমভূমি। তো উপকূলীয় সমভূমি হচ্ছে নোয়াখালী ও ফেনী নদী নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত। স্রোতজ সমভূমি অঞ্চল এটা হচ্ছে বঙ্গোপসাগর আশেপাশের অঞ্চল, অর্থাৎ খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিছু অংশ নিয়ে সাম্প্রতিককালে প্লাবনভূমিগুলো গঠিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাটি কালারের যে রং দেওয়া হয়েছে, অর্থাৎ এটা পুরোটা, অর্থাৎ এই যে এই পাশ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত, অর্থাৎ ফেনী থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত। এই পাশের চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, পটুয়াখালী আর যে বরগুনা রয়েছে তার কিছু অংশ। এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি এক এক জায়গায় এক এক ধরনের উচ্চতা বিরাজ করে। তো সমুদ্র সমতল থেকে বিভিন্ন জেলার উচ্চতা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই চারটা পাই, অর্থাৎ দিনাজপুর থেকে 37.56 মিটার, বগুড়া থেকে 20 মিটার, ময়মনসিংহ থেকে 18 মিটার এবং নারায়ণগঞ্জ থেকে 8 মিটার। তো এটা আমাদের একটু জানা থাকতে হবে, কারণ অলরেডি যে কোনো একটা চাকরির পরীক্ষায় এসেছিল যে দিনাজপুরের সমুদ্র সমতল থেকে কত মিটার উচ্চতায় অবস্থিত। তো এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে কয়েকটা উল্লেখযোগ্য পাহাড় সম্পর্কে একটু আমাদের জানতে হবে। গারো পাহাড় সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি। লালমাই পাহাড় এটাও আমরা জানি, এটার অপর নাম রোহিতগিরি। চন্দ্রনাথ পাহাড়, এই চন্দ্রনাথ পাহাড় অবস্থান করছে চট্টগ্রামের সীতাকুণ্ডতে এবং এটি হিন্দুদের জন্য একটি তীর্থস্থান। এবং এর একটা এডিশনাল তথ্য যদি আমরা জানি সেটা হচ্ছে এটা গরম পানির ঝর্ণা। এরপর রয়েছে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়, যেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে এবং এটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এরপর রয়েছে সিলেটের জয়ন্তিকা পাহাড়, কক্সবাজারের হিমছড়ি যেটা আমরা সবাই জানি, এবং হিমছড়ি পাহাড়টাকে বলা হয়ে থাকে শীতল পানির ঝর্ণা। আর খাগড়াছড়ির যে সর্বোচ্চ পাহাড় রয়েছে এবং অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে যেটাকে বিবেচনা করা হয় সেটা হচ্ছে আলুটিলা। অলরেডি আমরা পড়ে ফেলেছি পাহাড়ের রানী অথবা কালা পাহাড়, এটা হচ্ছে চিম্বুক যেটা বান্দরবানে অবস্থান করছে এবং একে বাংলাদেশের দার্জিলিং বলা হয়ে থাকে। এরপর আমরা দেখি বাংলাদেশের উপত্যকা বা ভ্যালি। এই ভ্যালিগুলো কি কি? যেমন উল্লেখযোগ্য কয়েকটা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থান করছে হালদা ভ্যালি, মৌলভীবাজারে বলিসেরা ভ্যালি, কক্সবাজারে নাপিতখালী ভ্যালি, আর অন্যদিকে সাঙ্গু ভ্যালি রয়েছে চট্টগ্রামে, ভেঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙামাটি, মাইনিং ও সাজেক হচ্ছে রাঙামাটিতে। তো আমাদেরকে এই ভ্যালিগুলোর নাম এবং কোথায় অবস্থান করছে সেটা একটু জানা থাকতে হবে। এরপর আমরা চলে আসি বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে জানতে। তো এরপরে যে বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এটি সম্পর্কে আপনারা অলরেডি বাংলাদেশ বিষয়াবলীতে ক্লাস করে ফেলেছেন, তারপরেও আপনাদের সুবিধার্থে হালকা রূপে ঝাপসা করে একটু বলে দেওয়া হয়েছে। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের যে সকল বনভূমি রয়েছে তাদেরকে তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বৃক্ষের বনভূমি, এরপর ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি এবং আরেকটা রয়েছে স্রোতজ বনভূমি বা সুন্দরবন। বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে যদি একটা অ্যাট এ গ্ল্যান্স ধারণা নিতে চাই আমরা, তাহলে পাশের চিত্রটার দিকে আমরা তাকাতে পারি। এখানে দেখুন চিরহরিৎ বনভূমিও দেওয়া আছে এবং ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ওই দিকে রয়েছে ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি,
অন্যদিকে নিচে বঙ্গোপসাগরের পাশে রয়েছে স্রোতজ বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল বৃক্ষের বনভূমি কোনগুলা? মানে এই ধরনের বনভূমিগুলোতে সাধারণত সকল উদ্ভিদের পাতা একসাথে পড়ে না, অর্থাৎ এরা চিরসবুজ থাকে। তো এই অঞ্চলে রয়েছে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ আমরা যে পাহাড়ি এলাকাগুলো একটু আগেই পড়ে এসেছি সেগুলোই। এর মোট আয়তন হচ্ছে 14,000 বর্গ কিলোমিটার পর্যন্ত। এবং ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বৃক্ষের বনভূমি দেখতে অনেকটা এরকমের হয়ে থাকে। এরপর আমরা দেখে আসি এই অঞ্চলের বিশেষত্ব কি। এটা হচ্ছে আয়তনে বাংলাদেশের বৃহত্তম বনভূমি এবং এর প্রধান বৃক্ষসমূহ কিন্তু গুরুত্বপূর্ণ। গর্জন, সেগুন, চাপালিশ, তেলসুর, বাঁশ, ময়না, বেত এগুলো। এবং এর উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এগুলোর উদাহরণগুলো। তো আমরা অলরেডি 40তম বিসিএস এর প্রশ্নে দেখেছি, একটা প্রশ্ন এসেছিল বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? এটার উত্তর ছিল ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। এরপর আমরা চলে আসি ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। এটা কোথায় অবস্থান করছে? আপনারা আগে যে বনজ ভূমির মানচিত্র দেওয়া হয়েছে সেখানে দেখতে পাবেন গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, রংপুর, দিনাজপুর, অর্থাৎ উত্তর দিকে যেটার অবস্থান। তো এখানের বিশেষত্ব হচ্ছে এখানে 90% বৃক্ষই হচ্ছে শাল বৃক্ষ, আর এই বনকে শালবন বা কচারি বন বলা হয়ে থাকে। তো ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি যে উদাহরণগুলো রয়েছে এদের অবস্থান এবং বৈশিষ্ট্য সহ একটা স্লাইডে করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। এরপর চলুন আমরা দেখে আসি স্রোতজ বনভূমি কোনগুলা। স্রোতজ বনভূমি হচ্ছে এটার বৈশিষ্ট্য, এটা জোয়ারের পানি আসলে ডুবে যায়, আবার যখন জোয়ারের পানি নেমে যায় তখন এটার পানিও নেমে যায়, এবং এটা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এদের আরেকটা বিশেষত্ব হচ্ছে এদের লবণাক্ততার জন্য যেহেতু এরা শ্বাস প্রশ্বাস চালাতে পারে না, তাই এদের শ্বাসমূল উপরে উঠে যায় এবং এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অভিযোজন ক্ষমতা তাদের। এবং এই অঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। অন্যান্য কি কি আছে? পশুর, গেওয়া, কেওয়া, কাঁকড়া, বাইন, ধুন্দল ইত্যাদি। এই স্রোতজ বনভূমিকে দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাকৃতিক ম্যানগ্রোভ বন বা সুন্দরবন এবং আরেকটা হচ্ছে উপকূলীয় বনায়ন। সুন্দরবন সম্পর্কে যা যা তথ্য জানা দরকার সেগুলো হচ্ছে একটা স্লাইডে নিয়ে আসা হয়েছে। আপনারা অলরেডি এগুলো বাংলাদেশ বিষয়াবলীতে পড়েছেন, তারপর আপনাদের রিভিশনের জন্য আরেকবার দিয়ে দাও। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের বাঘ গণনার পদ্ধতি হচ্ছে পার্ক মার্ক, এবং এটা অলরেডি একটা বিসিএস এর প্রশ্নে চলে এসেছে। এরপর চলুন আমরা দেখি যে জলাভূমির বন জিনিসটা কি। অর্থাৎ আমাদের কোনো বনভূমির চারপাশে যখন জল দ্বারা বেষ্টিত থাকে সেটাই হচ্ছে জলাভূমি বন। তো এখানে উল্লেখযোগ্য বৃক্ষ কি কি? যেমন হিজল, করজ, পিটালি, বরুণ ইত্যাদি। এইটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সেটা হচ্ছে সিলেটের রাতারপুল বনাঞ্চল। এই বনাঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এটা বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট, এবং এটার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা বাংলার আমাজন নামে পরিচিত। এই রাতারপুল জলাবনকে কিন্তু বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে, এবং এটার ঘোষণাটা করা হয়েছিল 1973 সালে। এরপর আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামে। এরপর আরেকটা কমন প্রশ্ন সেটা হচ্ছে কৃত্রিম ম্যানগ্রোভ বন কোনটি? সেটা হচ্ছে কক্সবাজারের চাকুরিয়া। লুকিং গ্লাস ট্রি বলা হয়ে থাকে সুন্দরী বৃক্ষ, এবং উচ্চতম বৃক্ষের নাম হচ্ছে বৈলাম। তো গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য কি কি? পরিবেশের জন্য ক্ষতিকর গাছ কোনটি? ইউক্যালিপটাস। এটা কিন্তু বিভিন্ন চাকরির প্রশ্নে আসে। তো এখানে গুলা পরবর্তী স্লাইডগুলোতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে নিয়ে আসা হয়েছে। যেমন বাংলাদেশের সামাজিক বনায়নের কাজ শুরু হয় কোথায়? চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে 1981 সাল থেকে। তো এখানে রয়েছে বৃক্ষমেলা প্রবর্তন করা হয় 1994 সালে, বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয় 1972 সালে, সামাজিক বনায়নের কাজ শুরু করা হয় 1981 সালে, একটু আগেই মাত্র আমরা দেখলাম, এবং প্রথম বন নীতি গ্রহণ করা হয়েছিল 1972 সালে। তারপর আমরা আরেকটা কমন প্রশ্ন জানি সেটা হচ্ছে পরিবেশে ভারসাম্য রক্ষায় মোট আয়তনে কতটুকু বনভূমি প্রয়োজন হয়ে থাকে? এটা হচ্ছে প্রায় 25% বনভূমি প্রয়োজন। এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশে কতটুকু প্রয়োজনীয় বনভূমি রয়েছে? সেটা রয়েছে 7টা জেলায়। কি কি সেগুলা? বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে। এরপর রয়েছে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে সবুজ বেষ্টনী রয়েছে কয়টা জেলায়? এরকম 12টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী রয়েছে, এবং 28টি জেলায় রাষ্ট্রীয় কোনো ধরনের বনভূমি নেই। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি কোথায়? চট্টগ্রাম বিভাগে 43, বিভাগ অনুসারে সবচেয়ে কম হচ্ছে রাজশাহীতে 2%,
আবার জেলা অনুসারে যখন বলবে তখন কিন্তু সেটা বাগেরহাট জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। আর অঞ্চল হিসেবে বললে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনভূমি অঞ্চলে। আর একক বৃহত্তম বলে সেটা তো সুন্দরবন। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাস দেখার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।